এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সায়ন রুদ্রর কলমে একটা গ্রাম বাংলার ভূতের গল্প, কান্তা বুড়ির জঙ্গলে। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, ডাইনির চরিত্রে রয়েছে প্রদীপ্তা, পবনের ভূমিকায় নীল, বিজয়, হরিপদ এবং অন্যান্য চরিত্রে রয়েছে সুমিতেন্দ্র। This video is sponsored by the members of 221B Harrison Road. তাহলে দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প, সায়ন রুদ্রর লেখা কান্তা বুড়ির জঙ্গলে। না না, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। মোটা কাঁঠাল গাছের সাথে বাঁধা অবস্থাতেই কথাটা বলে উঠল কান্তা বুড়ি। কান্তা বুড়ির বয়স 60-এর উপর হলেও এবং বয়সের কারণে মুখের চামড়া সামান্য কুঁচকে গেলেও এখনো সে পুরোপুরি নুইয়ে পড়েনি, বরং এখনো তুলনামূলকভাবে বেশ শক্ত সমর্থই আছে। এই গ্রামের লোকেরা তাকে ডাইনি সন্দেহ করে জোর করে ধরে এখন বেঁধে রেখেছে তারই বাড়ির কাঁঠাল গাছের সাথে। একজন যুবক এখন মশালে আগুন ধরাচ্ছে তাকে জীবন্ত পুড়িয়ে মারবে বলে। এই গ্রামের লোকেরা তাকে মানুষের ক্ষতি সাধনকারী ভয়ানক ডাইনি বলেই মনে করে। অবশ্য তার যথেষ্ট কারণও আছে। কান্তাবুড়ির স্বামী মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেছে। ছেলেপুলে হয়নি, আত্মীয় পরিজনও হয়তো কেউ নেই, বা থাকলেও কোনো যোগাযোগ ছিল না। স্বামী মারা যাওয়ার পর গ্রামের কারোর সাথে মেলামেশাও করত না কান্তাবুড়ি। গ্রামের প্রায় শেষ মাথাতে থাকা এই মাটির ঘরটাতে একা একাই সারাদিন থাকত সে। মাঝে মাঝে অর্থকষ্ট দেখা দিলে গ্রামের মধ্যে ভিক্ষা করতে বেরোতো সেই বুড়ি। গ্রামের লোকেরা করুণাবশত তাকে কেউ খুচরো পয়সা, কেউ চাল ডাল ভিক্ষা দিত। ভিক্ষা শেষে কান্তাবুড়ি গ্রামের মুদিখানা থেকে সদাই কিনে ঘরে ফিরে যেত। এইভাবে কাটছিল তার দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন বিকেলবেলা খেলতে খেলতে গ্রামের বাচ্চা ছেলেরা খেলার বল কুড়োতে গিয়েছিল কান্তাবুড়ির উঠোনে। আর সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তারা দেখল কপালে এই মোটা একটা লাল সিঁদুরের টিপ পরে কান্তাবুড়ি তাওয়ায় কাঠ দিয়ে আগুন ধরিয়ে অদ্ভুত রকম কি সব মন্ত্র উচ্চারণ করছে। এই দৃশ্য দেখে সেই ছেলেরা রীতিমতো ভয় পেয়ে গিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল সেখান থেকে। এই ঘটনাটা গ্রামে ছড়াতেই গ্রামের লোকেরা বুঝে গিয়েছিল এই কান্তাবুড়ি নিশ্চয়ই কোনো ডাইনি। এমনিতেই গ্রামে গত সপ্তাহখানেকের মধ্যে দুটো সদ্যজাত শিশু মারা গিয়েছে। রোগমুক্ত এই শিশুরা জন্মানোর 2-1 দিনের মধ্যেই কিভাবে যে প্রাণ হারালো সে ব্যাপারটা গ্রামের লোকেরা কিছুই বুঝে উঠতে পারেনি। কিন্তু এবারে তারা খুব সহজেই 2-2 4 করে ফেলল। এবার তারা বুঝতে পারল এই কান্তাবুড়ি নিশ্চয়ই কোনো তুকতাক বা জাদুটোনা করে মেরে ফেলেছে ওই নবজাতক শিশুদের। সব কথা জানতে পেরে গ্রামের লোকেরা লাঠি সোটা নিয়ে সেই রাতেই হানা দিল কান্তাবুড়ির বাড়িতে। তারা সেখানে গিয়ে দেখল বুড়ি এখনো এক মনে বসে যজ্ঞ করে চলেছে। সেই দৃশ্য দেখেই গ্রামের লোকেরা ভয়ানক রেগে গেল।
2-3 জন রকচটা যুবক দাওয়ার উপর উঠে পড়ল আর সজোরে চেপে ধরল বুড়ির চুলের মুঠি। ঘটনার আকস্মিকতা বুড়ি বেশ থতমত খেয়ে গেল। সেই যুবকদের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হলো। তারা বুড়িকে জোর করে ধরে বাড়ির কাঁঠাল গাছটায় বেঁধে দিল। 2-একটা লাঠির আঘাতও পড়ল বুড়ির পিঠে। বুড়ির চিৎকারে গ্রামবাসীরা কোনো ভ্রুক্ষেপই করল না। গ্রামের লোকেরা তখন যেন এক দল হিংস্র পশু। মোড়ল সেই বুড়িকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিলেন, কারণ ডাইনি বেঁচে থাকলে এই গ্রামের কারোরই ভালো হবে না। নির্দেশ পেতেই সেই কাজে তৎপর হয়ে গেল গ্রামবাসীরা। না না, তোরা এটা ঠিক করছিস না। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। আগুনের লেলিহান শিখা তখন দাউ দাউ করে জ্বলছে। জ্বলন্ত মশাল নিয়ে তখন সেই যুবক ধীরে ধীরে এগিয়ে আসছে বুড়ির দিকে। তোদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আজ থেকে আবার 33 বছর পর ঠিক এই দিনে আমি ফিরে আসবো এ গায়ে, আর তোদের এক একজন করে মারবো সেদিন। কেউ কেউ রেহাই পাবে না, কেউ না। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। আগুন তখন কান্তাপুরীর শরীরটাকে আস্তে আস্তে গিলে ফেলতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল কান্তাবুড়ি। গ্রামের সকলের সামনে দাউ দাউ করে চলতে লাগলো কান্তাবুড়ির শরীর। আগুনের ধোঁয়া আকাশে উঠে পরিষ্কার আকাশকে কালো করে দিল। উল্লাসে ফেটে পড়ল হিংস্র পশুর মতো গ্রামবাসীরা। কেবল একটা ছোট্ট ছেলে এই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে না পেরে ছুটে পালিয়ে গেল সেখান থেকে। ওদিকে বুড়ির শরীরটা দেখতে দেখতে কুঁকড়ে গেল। তার মুখের সব সাপ সাপান্ত স্প্রিক হয়ে গেছে। এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর। আচ্ছা পবন, তুই আমাকে একটা কথা বলতো, এত জায়গা থাকতে তুই এই প্রায় নির্জন গ্রামটাকে বেছে নিলি কেন? ছুটি কাটানোর জন্য? এমন কি আছে এই গ্রামে দেখার মতো? পবনকে কথাটা বলল বিজয়। তারা এখন এসেছে কলকিপোতা গ্রামে। হুগলি জেলায় অবস্থিত এই গ্রামটা মূল শহরের থেকেও আরও 15 কিলোমিটার ভেতরে। বিজয় আর পবন 2 বন্ধু, একসাথেই পড়াশোনা করেছে তারা। স্কুল পেরিয়ে কলেজ, তারপর কলেজের গণ্ডি পেরিয়ে বিজয় এখন একটা সরকারি হাই স্কুলে শিক্ষকতা করে। পবন এখন তার বাবার ব্যবসা দেখাশোনা করে। তার বাবার মস্ত বড় কাপড়ের দোকান, অনেক লোকই কাজ করে সেই দোকানে। ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি পবন টুকিটাকি একটু লেখালেখিও করে। তার 2টো কবিতার বই এবছরই কলকাতা বইমেলায় প্রকাশনী সংস্থার হাত ধরে প্রকাশিত হয়েছে এবং সেই বইয়ের কার্তিও হয়েছে বেশ ভালোই। আসলে আমি একটা বিষয় নিয়ে একটু জানতেই এই গ্রামে এসেছি। কথাটা বলল পবন। আমি আসলে একটা উপন্যাস লিখব ঠিক করেছি। উপন্যাসের গোটা প্লটটাই যদিও আমার মাথায় আছে, তবুও উপন্যাসের বিষয়বস্তুকে ভালোভাবে সাজানোর জন্য, গ্রাম্য পরিবেশকে ঠিক মতন ফুটিয়ে তোলার জন্যই আসলে আমি এই গ্রামে এসেছি। তা কবিতা থেকে একেবারে উপন্যাস? বেশ একটু মজার ছলেই কথাটা বলল বিজয়। তা তোর ওই উপন্যাসের বিষয়বস্তু কি, মানে কি নিয়ে লিখছিস তোর এই উপন্যাসটা? উইচ বা বলতে পারিস ডাইনি সম্পর্কে। আচ্ছা। আমাদের বাংলার গল্পকথায় যেমন ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানরা এসবের নাম তো শোনা যায়, তেমনি এই ডাইনিদের নামও শোনা যায়। এই ডাইনি কিন্তু কোনো মৃত আত্মা নয়, এরা জীবিত, অর্থাৎ এরা মানুষ। যদি কোনো বুড়ি মহিলা বা কমবয়সী কোনো মহিলাও যদি তন্ত্রমন্ত্র, কালা জাদু, উচাটন এসব নিয়ে নিয়মিত প্র্যাকটিক্যালি
ক্রিয়াকলাপ করে বা করে থাকেন, তবে তাদেরকেই আমাদের সমাজে ডাইনি বলা হয়। এরা এসব তন্ত্রমন্ত্রের সাহায্যে যেমন মানুষের উপকার করতে পারে, তেমনই অনেক মানুষের ক্ষতিও তারা এই একইভাবে করতে পারে। এতটা ডিটেলসে জানা ছিল না। এরা এদের তন্ত্রশক্তির সাহায্যে নানা রকম ডাকিনী, পিশাচ ইত্যাদি অপদেবতাকে ডেকে নিয়ে আসতে পারে এবং তাদেরকে নিজের বশে এনে তাদের নিয়ে নানা রকম কাজও করাতে পারে। জানিস তো বিজয়, আমাদের এই জগতের বাইরে আরও একটা প্যারানর্মাল জগৎ আছে। সেখানে নানা রকম অপদেবতারা বাস করে। কেউ যদি এই জগৎ আর এই জগতেরই সমান্তরাল সেই প্যারানর্মাল জগতের সাথে যোগাযোগ করতে পারে, তবে তার পক্ষে খুবই সহজ হয় সেই জগৎ থেকে কোনো অপদেবতাকে আহ্বান করে এই জগতে নিয়ে আসা আর তাকে দিয়ে নিজের ইচ্ছে মতন কাজ করিয়ে নেওয়া। আর এই কাজ শুধুমাত্র তন্ত্র সাধনার মাধ্যমেই সম্ভব। গ্রাম বাংলায়, আর শুধু বাংলায় কেন, আমাদের দেশের, ইনফ্যাক্ট এই গোটা ভারতের উপমহাদেশের প্রায় সব প্রান্তেই এই রকম কাজকর্ম যারা করতেন তাদেরকেই ডাইনি বলা হতো। তা তুই দেখছি বেশ অনেকটাই স্টাডি করেছিস এই ব্যাপারে। তা তোর ওই উপন্যাসের সাথে এই গ্রামে আসার সম্পর্কটা কি? এই গ্রামে কি তোর ওই কাহিনীর ভিলেন মানে সেই ডাইনি থাকে নাকি? কথাটা বলতে গেলে তুই একটু ঠিকই বলেছিস। মানে এখানে সত্যি সত্যি কি কোনো ডাইনি? আরে না না, পাগল কোথাকার। বেশ অবাক হয়েই কিছু একটা বলতে যাচ্ছিল বিজয়, কিন্তু তার আগেই একটু সামান্য হেসে কথাটা বলল পবন। আসলে আগেকার দিনে গ্রামে কোনো ডাইনি থাকলে তাদেরকে পুড়িয়ে মারা হতো। গ্রামের লোকেরা মনে করত সেই ডাইনি বেঁচে থাকলে সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য গ্রামের ক্ষতি করতে পারে। তাই গ্রামের কোনো মহিলাকে ডাইনি সন্দেহ হলেই গ্রামবাসীরা তাকে মেরে ফেলত। এই জন্য তন্ত্র সাধনার কাজ অত্যন্ত গোপনে করা হতো। কিন্তু একবার ধরা পড়ে গেলে আর রক্ষে নেই। শুনেছি এই গ্রামে অনেক বছর আগে এক বৃদ্ধা মহিলাকে ডাইনি বলে পুড়িয়ে ফেলা হয়েছিল। মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা, এ তো রীতিমতো একটা ক্রাইম। হতবাক হয়ে কথাটা বলল বিজয়। পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ করে না? মানে কোনো মানুষকে এভাবে মেরে ফেলাটা তো উচিত নয়, তাই না? দেখ, আগেকার দিনের কথা বলতে পারবো না। মনে হয় না তখন পুলিশ এই বিষয় নিয়ে বেশি মাথা টাথা ঘামিয়েছিল। তো এখন তো প্রশাসনের পুলিশ বেশি তৎপর, এসব প্রায় বন্ধ হয়ে গেছে। আগে অনেক গ্রামই এরকম। এই যে দাদা মশাইয়েরা। পবনের কথা থেমে গেল। ঘরের মধ্যে দুটো খাবারের থালা নিয়ে উপস্থিত হয়েছেন হরিপদবাবু। হরিপদবাবুর বয়স 50-এর বেশি হবে। বেঁটেকাটো চেহারার এই ভদ্রলোক বেশ অমায়িক আর অত্যন্ত ভদ্র। কথাবার্তায় রাঢ় অঞ্চলের প্রভাব রয়েছে। এখানে এসে বিজয় আর পবন এই হরিপদবাবুর বাড়িতেই উঠেছে। হরিপদবাবু বিজয়ের স্কুলের সহকর্মী অতনুর বাবার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় হন। পবনের এই গ্রামে আসার ইচ্ছের কথা জানতে পেরে বিজয়েরও মনে পড়ল, সে তো শুনেছিল যে অতনুর এ গ্রামের সাথে একটা সম্পর্ক আছে। এমন অজপাড়া গাঁয়ে তো শহরের মতন লজ বা কোনো গেস্ট হাউস ভাড়া পাওয়া যায় না। সৌভাগ্যক্রমে অতনুর সেই আত্মীয় হরিপদবাবু রাজি হয়ে গিয়েছিলেন। তবে তাদের থাকা খাওয়া বাবদ কোনো টাকা পয়সা তিনি একদমই নিতে রাজি হননি। ইয়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বটে। এই গরম গরম লুচি আর বেগুন ভাজা আমি নিজের হাতে তো করেছি বটে। একেরে দমে খাও দেখি। কানা উঁচু থালা দুটো পবনের সামনে রেখে কথাটা বললেন হরিপদবাবু। তার বাড়িতে তিনি একাই থাকেন, ছেলে মেয়ে কেউ নেই। তার বউ 2 বছর আগে ক্যান্সারে মারা গেছে। আরে আবার এইসবের কি দরকার ছিল? এই তো দুপুরবেলায় ভরপেট খেয়ে উঠলাম। একটু ইতস্তত ভাবেই কথাটা বলল বিজয়। তা বললি কি হয় দাদাবাবু, তোমরা হলে গিয়া শহরের মানুষ। 2 দিনের জন্য মুইদের এখানে এসো অতিথি হয়ে। তোমাদের দুইটার সেবা যত্নের কোনো ত্রুটি রাখলে
কি করে হয় বলো। এই বলে হরিপদবাবু শুধু একটু মুচকি হাসলেন। বিজয় আর পবন তখন লুচি ছিঁড়ে সেটা লম্বা করে কাটা বেগুন ভাজার সাথে খাওয়া আরম্ভ করেছে। খাবার ভালো হয়েছে কিনা বলবে তো দাদা ভাইয়েরা। অসাধারণ হয়েছে হরি কাকা। তোমার হাতের রান্না যে দারুণ, সেটা তো দুপুরে খেয়েই বুঝতে পেরেছি। আর এটা তো লুচি খাচ্ছি না, জানো, অমৃত খাচ্ছি মনে হচ্ছে কাকা। প্রশংসা শুনতে সকলেরই ভালো লাগে। হরিপদবাবুও তাই নিজের প্রশংসা শুনে বেশ খুশি হলেন। আচ্ছা হরি কাকা, তোমাকে একটা কথা বলছি, মানে একটু জানতে চাইছি আর কি। কি কথা বলবে বটে দাদা বাবু? পবনের কথা শুনে বললেন হরিপদবাবু, মানে শুনেছি যে তোমাদের এখানে নাকি একটা জায়গা আছে, কান্তাবুড়ির জঙ্গল নামে একটা জায়গা, সত্যি? হ্যাঁ, ও ঠিকই শুনেছ। আসলে ওখানে একজন ডাইনি থাকতো। ডাইনি মানে জানো তো বটে। তো গায়ের লোকেরা একদিন সেই ডাইনিটাকে মেরে তার বাড়ি জ্বালিয়ে দিল। তখন থেকে সেই জায়গাটা নির্জনই রয়েছে। এখন ঝোপঝাড়ে ভরে গেছে ও জায়গা। কেউ যায় না তো বটে ও জায়গাতে এখন আর। অনেকে মনে করে সেই ডাইনির আত্মাটা নাকি এখনও সেই জায়গাতেই ঘুরিটো বেড়ায়, তাই তো ভয় হয়। হ্যাঁ, তা ও কি বলে বটে, হ্যাঁ, ও অন্ধবিশ্বাসেই কেউ ওখানে আর যায় না তো বটে চট করে। তবে সেদিন ও ঘটনায় গায়ের লোকেদের মধ্যে আমিও ছিলাম। আমি নিজের চোখে তো দেখেছি ও বুড়ি কালা জাদু করছিল তো বটে। আচ্ছা কাকা, আমাদের একবার দেখাতে পারবে জায়গাটা? দেখবে বটে, তবে চল বিকেল থাকতেই ঘুরে তো আসি ও জায়গা থেকে। সন্ধ্যে নামলে আবার অন্ধকার হয়ে যাবে তো বটে। ও জায়গায় তখন আর যাওয়া ঠিক হবে লাই না, মানে এখনই। হরিকাকা যে এরকম চট করে রাজি হয়ে যাবে সেটা ওরা কেউই ভাবতে পারেনি। হ্যাঁ চলো তবে, আমি নিয়ে তো যাচ্ছি বটে। তবে সেখানে দেখার মতন তেমন কিছুই লাই। চারিদিকে ঝোপঝাড় আগাছায় ভর্তি। তবু তোমরা যখন বলতিছ তখন তোমাদেরকে ও জায়গা দেখিয়ে তো আনি বটে। হরিপদবাবুর সাথে পবন আর বিজয় এসেছে এখন এই কান্তাবুড়ির জঙ্গলে। তিনি পবনদের ঠিকই বলেছিলেন, জায়গাটায় দেখার মতো তেমন কিছুই নেই। কিছু বড় বড় গাছ আর ঝোপঝাড় আগাছায় ভর্তি। মাটিতে শুকনো কাঠ পাতা পড়ে রয়েছে। অনেকদিন কেউ হয়তো ঝাঁটও দেয়নি জায়গাটা। বুঝলে বটে বাবুরা, এখানেই কিছু দূরে ও বুড়ো ডাইনিটোর ঘরটা ছিল বটে। তার নামই কান্তাটো ছিল বটে। ঘুরতে ঘুরতে বিজয়দের সাথে গল্প করছেন হরিপদবাবু। তার নাম থেকেই এখন সকলে বনটাকে কান্তাবুড়ির জঙ্গল বলে। বিজয় এক মনে হরিপদবাবুর কথা শুনলেও পবন কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে মাটি থেকে একটা গাছের শুকনো পাতা তুলে নিয়েছে। জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ সে করেছে। এই জায়গাটা তার উপন্যাসের একটা অংশে ঠাঁই পাবে। ওই যেখানে চার বন্ধু ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলবে আর জঙ্গলের মধ্যে একটা বুড়িকে দেখে তারা জঙ্গল থেকে বেরোনোর উপায় জিজ্ঞাসা করবে। ওই বুড়িটা আসলে হচ্ছে ডাইনি। অনেক বছর আগে গ্রামের লোকেদের আক্রোশের কারণে তাকে মরতে হয়েছিল। উপন্যাসের প্লট ভাবতে ভাবতে হঠাৎ করে একটা বিশেষ জিনিস তার নজরে এলো। এখন বিকেল শেষ হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, তাই আকাশটা আলো আঁধারিতে ছেয়ে রয়েছে। বড় বড় গাছের নিচে নিবিড় অন্ধকারে ডুব দিয়েছে কান্তাবুড়ির জঙ্গল। তার মধ্যেই পবন দেখল যে বেশ কিছুটা দূরে যেন একজন মানুষ দাঁড়িয়ে। মানুষ কি? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। মানুষটা দাঁড়িয়ে রয়েছে
তারা যেই পথ ধরে এসেছে সেই পথে নয়, যে পথে তারা যাচ্ছে সে পথে। এই মানুষটা এখানে এলো থেকে? ওদিকে তো খুব সম্ভবত আর কোনো পথ নেই। তবে কি সে তাদের আগেই ঢুকেছিল এ জঙ্গলে? অন্ধকারের মধ্যে সেই মানুষটা ছেলে না মেয়ে, চ্যাংড়া না বুড়ো, কিছুই ঠিক মতন বোঝা যাচ্ছে না। তবে সে যে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, একটুও নড়াচড়া করছে না, সেটা বেশ বোঝা যাচ্ছে। মানুষটা ওইভাবে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? তাকে ভালো করে দেখার জন্য পবন একটু এগিয়ে গেল, কিন্তু কোথায় কে? একটা পুড়ে যাওয়া ভাঙা কুড়ে ঘরের মতো ঘর আছে সেখানে। তবে এই বাড়িটাকেই কি গাছের আড়ালে দূর থেকে দেখে মানুষের মতন মনে হয়েছিল? তাই হবে হয়তো। এ কি পবন, তুই এখানে কি করছিস? হঠাৎ করে বিজয়ের গলার আওয়াজ শুনে পবন পিছনে তাকিয়ে দেখল সেখানে বিজয় আর হরিপদ কাকা দাঁড়িয়ে রয়েছে। চলো দাদা বাবু, অনেক রাত তো হয়ে গেছে বটে, এবার ঘরে চলো। কথাটা বলে হঠাৎ করে কিছু একটা দেখতে পেয়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেন হরিপদ বাবু। আরে, তোমার হাতে ওইটা কি বটে? নিজের হাতের দিকে তাকালো পবন। কই, কিছুই তো নেই পবনের হাতে। তবে হরিপদবাবু কিসের কথা বলছে? এবার বুঝতে পারল পবন। শুকিয়ে যাওয়া যে পাতাটা মাটি থেকে তুলে নিয়েছিল পবন, হয়তো সেটার কথাই তিনি বলছেন। তুমি এটা কূপ থেকে পেলে দাদা বাবু? শিগগিরই ওটা ফেলে দাও দাদা বাবু। বেশ অবাক হয়ে কথাটা বললেন হরিপদবাবু। তার এইভাবে হতবাক হওয়ার কারণটা যে কি, সেটা ঠিক মতন বুঝল না পবন। কেন কাকা, এখান থেকে কুড়িয়েছি বলল পবন। পাতাটার দিকে এতক্ষণ ঠিক মতন খেয়াল করেনি সে। এবার ভালো করে তাকাতে সে দেখতে পেল সেখানে একটা কেমন যেন পুতুলের ছবি আঁকা। মানে পাতাটার গায়ে পুতুলের মতোই অস্পষ্ট হাত পা মুখ ফুটে উঠেছে। এই পাতাতে যে পুতুলের ছবিটা আছে, সেটাও ডাইনিটোর বানানো পুতুলটা ছিল বটে। আমি সেদিন নিজের চোখে দেখেছি বটে। ও ডাইনির পাশে ঠিক এরকম একটা পুতুল ছিল তো বটে। এটা এই পাতার উপরে এলো তো কি করে? তবে কি কোনো বিপদ আসবে এই গায়ে? সে কি আবার ফিরে আসবে নাকি? বললেন হরিপদবাবু। তার চোখে মুখে কেমন যেন ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। এসব কি উল্টোপাল্টা বকছে হরিকাকা? তার মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? পবন একবার তাকালো বিজয়ের দিকে। বিজয় তাকে চোখ টিপে ইশারা করল পবনকে সেই পাতাটা ফেলে দেওয়ার জন্য। পবনও বিজয়ের ইশারা মতোই কাজ করল। দাদা বাবু, তাড়াতাড়ি ঘরটাতে চলুন বটে। মনে হচ্ছে কোনো বিপদ আসতে তো চলেছে, আর এখানে থেকে কাজ নেই বটে। হ্যারিকেনটা জ্বালাতে হরিপদবাবুর ঘরের অন্ধকারটা কিছুটা দূর হলো। দাদাবাবু, যদি কিছু মনে না করো তবে তোমাদেরকে একটা কথাটো বলবো। হ্যারিকেনটা ঘরের মেঝেতে রেখে কথাটা বললেন হরি কাকা। এখন লোডশেডিং, তাই হ্যারিকেনের আলোতে ঘরের মধ্যে কেমন আলো আঁধারি খেলা করছে। কি কথা বলো না হরি কাকা, কি ব্যাপার? বলছিলাম কি দাদাবাবুরা, তোমরা বরং কাল সকালের ট্রেনটা ধরে চলে যাও এই গাঁ ছেড়ে। তোমাদের আর এখানে থাকাটো হবে লাই বটে। হঠাৎ এইরকম কথা বলছো কেন হরি কাকা? বেশ অবাক হয়ে কথাটা বলল বিজয়। অবাক হওয়ারই কথা, কারণ হরি কাকাকে যত দূর বুঝেছে তিনি বড্ড সজ্জন ব্যক্তি। তবে এইভাবে হঠাৎ করে তাদেরকে পরোক্ষভাবে তাড়িয়ে দেওয়ার কারণ কি হতে পারে? মানে বলছিলাম, আমাদের জন্য কি তোমার কোনো অসুবিধা হচ্ছে?
না মানে বলতে চাইছিলাম আর কি সি দাদা বাবু, তোমরা কি বলতিস বটে। বিজয়ের কথা শেষ হওয়ার আগেই জিভ কেটে কথাটা বললেন হরিপদবাবু। বোঝাই গেল তাদেরকে যাওয়ার কথা বলে তিনি নিজেও যথেষ্ট লজ্জিত হয়েছেন। অসুবিধে হতে যাবে কেন? তোমরা হইলে গিয়ে আমাদের অতিথি, আর অতিথির সেবা করা সে তো মানুষের পরম সৌভাগ্য। আমিও তো চাই তোমরা যতদিন খুশি আমার বাড়িতে থাকো তো বটে। তবে হঠাৎ চলে যাওয়ার কথা বলছো কেন? আসলে বড় ভয় লাগতিছে, বুঝলে দাদা বাবু। আমার মন বলছে সে আবার জাগি উঠেছে। সে ডাইনি মারা যাওয়ার সময় বলেছিল বটে ৩৩ বছর বাদে সে আবার ফিরেটো আসবে। আমার মনে হয় আজকে হয়তো সেই রাতটা বটে। সেদিন তো ছিল অমাবস্যার ২ দিন আগে, আকাশে ত্রয়োদশীর চাঁদ উঠেছিল আমার মনেটো আছে। আর আজও সেই ত্রয়োদশীর রাতটা বটে। হয়তো আজ রাতে সে আবার ফিরেটো এসেছে বটে। ওই ডাইনিদের মধ্যে একটা কথা আছে, এদেরকে মেরে ফেললে ও ৩৩ বছর পর আবার ফিরেটো আসবে, আর এসে যারা ওকে মারিছিল তাদেরকে আবার মারবেটো। তোমরা এই গ্রামের অতিথি আসো বটে, আমি চাই না তোমাদের কোনো ক্ষতিটো হোক। ও যদি ফিরেটো আসে তবে হয়তো কাউকে সারবে ক্লাই। যারা ওকে পুরা এটো মারছে তাদের সব কটাকে ও মারবে বটে। আরে কাকা, এসব বাজে কথা। হরিপদবাবুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল বিজয়। যে মারা গেছে সে আবার কখনো ফিরে আসতে পারে নাকি? আরে তুমি অহেতুক চিন্তা করছো। লা, আমার ডর লাগে বটে। তোমরা কথা দাও যে কাল সকালবেলা তোমরা চলেটো যাবে এ গাঁ ছেড়ে। জান থাকতে আমি এ গাঁয়ের অতিথিদের কোনো ক্ষতি হতে দেব ক্লাই। পবন একটা হ্যাঁ সূচক ঘাড় নেড়ে সম্মতি জানালো যে কালই তারা রওনা দেবে। নিজেদের ব্যাগপত্তর গুছিয়ে নিল বিজয়রা। কাল সকালে ট্রেনেই ফিরে যেতে হবে তাদের। তবে বিজয়ের বারবার মনে হচ্ছে পবনের মনের মধ্যে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, আর সেটা সে বিজয়কে বলছে না। হঠাৎ করে মাঝরাতে একটা আর্তচিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল বিজয়দের। কার আর্তচিৎকার এটা? পাশের ঘরে হরিপদবাবুর একটা বিকট চিৎকার শোনা গেল, আর শোনা গেল একটা বুড়ির অস্পষ্ট খ্যানখ্যানে গলা। আমি ফিরে এসেছি, তোদের কাউকে আমি ছাড়বো ক্লাই রে। যেভাবে তোরা আমাকে মেরেছিস সেভাবে তোদেরকেও আমি মারবো। হরিপদবাবুর কোনো বিপদ উপস্থিত হয়েছে সেটা বুঝতে পেরেই বিজয় আর পবন ধর্মর করে উঠে ছুট লাগালো তার ঘরের দিকে। দরজার খিলটা ভেতর থেকে দেওয়া ছিল, তাই বাইরে থেকে ঘরে ঢোকা সম্ভব ছিল না তাদের পক্ষে। একবার হরিপদবাবুর নাম ধরে ডেকে তার কোনো সাড়া পেল না বিজয়রা, বরং ভেতর থেকে এক বুড়ির বীভৎস চিৎকার শোনা গেল। ছাড়বো না, আমি তোদের কাউরে ছাড়বো না। তোরা পুড়াইছিলিস না আমারে, এবার তোদের সব বাইরে মারবো আমি, সব বাইরে। উপায়ন্তর না পেয়ে দরজা সজোরে ঠেলতে লাগলো তারা। পুরনো কাঠের দরজা অকস্মাৎ ঠেলাঠেলি না সামলাতে পেরে খুলে গেল, আর ভেতরে প্রবেশ করতেই তারা যা দেখলো তা দেখে তারা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। ভেতরের অন্ধকারের মধ্যেই তারা প্রায় স্পষ্টই বুঝতে পারল বিছানায় হরিপদবাবুর শিয়রের কাছে বসে রয়েছে একটা বুড়ি। আশ্চর্য তো, এই বুড়ি এখানে কোত্থেকে এলো, যেখানে ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ? তবে যে দৃশ্য নিজের চোখের সামনে দেখল বিজয় আর পবন, তা হয়তো কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, মানে দেখে সহ্য করা যায় না। হরিপদবাবু স্থির হয়ে শুয়ে আছেন তার বিছানার উপর, কোনো সাড়া শব্দ নেই, হয়তো মারা গেছেন। তার গলায় একটা জায়গায় গভীর ক্ষত,
আর সেই বুড়ি তার পাশে বসে একটা বড় মাংসপিণ্ড খাচ্ছে। সেই কাঁচা মাংসপিণ্ড থেকে লাল রঙের তরল তার হাত বেয়ে গড়িয়ে পড়েছে। তাদের বুঝতে বাকি রইল না যে যেটা এখন এই রাক্ষসে বুড়ি ভক্ষণ করছে সেটা হরিপদর গলার থেকে খুবলে নিয়েছে সে। এই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে রইল বিজয় আর পবন। এদিকে সেই বুড়ি মনের আনন্দে আয়েশ করে খেয়েই চলেছে। বিজয়দের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কে তুমি? হ্যাঁ, কে তুমি? কোথা থেকে এসেছো? কিছুটা ভয় আর উত্তেজনা মেশানো গলায় পবনই প্রথম কথাটা বলল সেই বুড়িকে। পবনের কথায় হঠাৎ করে খাওয়া থামিয়ে দিয়ে কটমট করে তাকালো পবনের দিকে। তার সেই ভয়ানক চোখের দৃষ্টি দেখে যে কারুরই গায়ে রক্ত হিম হয়ে যায়। তারপরেই হঠাৎ করেই অদ্ভুত খ্যানখ্যানে সুরে সেই বুড়ি বলে উঠল, জানতে চাস? হ্যাঁ, জানতে চাস আমি কে? কিন্তু আমি তো তোদের বলবো না। আমি কেন তোদের আমার পরিচয় দিব? হ্যাঁ, কথাটা বলেই হি হি করে এক আশ্চর্য রকম অট্টহাসি হেসে উঠল সেই বুড়ি। ওরা দুজনে দুজনের দিকে একবার মুখ ফিরে তাকালো, বোধহয় কি করবে সেটারই উপায় খোঁজার চেষ্টা করছিল। আর তারপরেই অবাক হয়ে সামনে ফিরে দেখল সেই ঘরে কোনো বুড়ি নেই। না হরিপদবাবুর বিছানার উপর বসে আছে, না আছে ঘরের অন্য কোথাও। কেবল হরিপদবাবুর মৃতদেহটা তখন বিছানার ওপরই রয়েছে, আর তার গলার কাছে সেই ক্ষতের গর্ত। বিজয় আর পবন ধীরে ধীরে এগিয়ে গেল বৃদ্ধের মৃতদেহের দিকে। তখনই বাইরে থেকে কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেল বিজয়রা। বাইরে লোকজনের আওয়াজ পেয়ে বেরিয়ে এলো ওরা দুজনে। গ্রামের কিছু ছেলে বুড়ো ততক্ষণে এসে হাজির হয়েছে হরিপদর দালানে। তাদেরকে কোনো রকমে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেই জনা কয়েক লোক দৌড়ে গেল ভেতরে। তারপরেই ভেসে এলো যথা প্রত্যাশিত। বাইরে তখন বিজয় আর পবন যেমনটা দেখেছে তেমনটাই বর্ণনা করার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ একটা দড়াম করে সশব্দে দরজা পড়ার শব্দ। দালানে জমে থাকা ভিড় একসাথে চমকে উঠে তাকালো সেই দিকে। আর অমনি নিমেষে যেন এক নির্যাতিত অত্যাচারিত ডাইনির অতিলৌকিক অভিশাপের বলে দাউ দাউ করে চলে উঠল গোটা কুড়ে ঘরটা। বহুকাল আগে এক নিপীড়িতার মৃত্যু যন্ত্রণায় কাতর আর্তনাদে যেন প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো জ্বলে পুড়ে মরতে থাকা একদল বন্দি মানুষের অসহ্য আর্তনাদ। উঠোনে দাঁড়িয়ে থাকা অসহায় আত্মীয় প্রতিবেশীদের হাহাকারে একটা হুলস্থুল বেঁধে গেল। সকলের মুখেই ভয় আর আতঙ্কের, আর একটা অসহায়তা স্পষ্ট ছাপ। কেবল একজন বৃদ্ধ দাঁড়িয়ে রইলেন কাঠের মতো স্থির হয়ে, তার চোখে জল। অনেকক্ষণ পর মুখ ফুটে বেরিয়ে এলো একটা কথা, সেটাইনি তবে আবার ফিরে তো এসেছে। ওরা সবাই সেদিন ওরে পেটায় পুরায় মারছিল। পরের দিন সকালবেলা বিজয় আর পবন এখন স্টেশনে দাঁড়িয়ে আছে। আর 5 মিনিট পরেই ওদের ফিরে যাওয়ার ট্রেন। আমাদের চলেও যেতে হচ্ছে। কি যে ঘটেছিল কাল রাতে, আর ওই বুড়ি বা কে ছিল সেটাই তো ঠিক মতো বুঝে উঠতে পারলাম না। তবে এভাবে আমাদের চলে যাওয়াটা, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কি বা করব, এতগুলো মানুষ আমাদের সামনে শেষ হয়ে গেল, কি করতে পারলাম? আর এখন কি করব? আজ তো রীতিমতো আমাদেরকে স্টেশনে দলবল মিলে ছেড়ে দিয়ে গেল। আমরা থাকলে নাকি আমাদের আরও বিপদ বেড়ে যাবে। আচ্ছা পবন, একটা কথা বলতো। কি বল না। মানে তোর তো আগামীকাল যাওয়ার প্ল্যান ছিল, অর্থাৎ
আজকের দিনটা থাকার কথা ছিল। তবে গতকাল যখন হরিকাকা তোকে বলল চলে যাওয়ার কথা, তখন তুই হঠাৎ বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে গেলি কেন? মানে বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুতই লাগলো বটে। আমি আসলে ওই কান্তাবুড়ির কুঁড়ে ঘরে একটা রাত কাটাতে চেয়েছিলাম। ওই জঙ্গলের মধ্যে বাড়িটা, ওটা আমার কাছে বেশ রহস্যময় লেগেছিল। কোনটা? ওই ডাইনি মানে কান্তাবুড়ির বাড়িটা? কিন্তু ওটাতে তো আর কেউ থাকে না এখন। না, হয়তো গ্রামের লোকেরা ঠিক বলছে না। কেউ হয়তো নিশ্চয়ই থাকে ওই বাড়িতে। কাল রাতে আমি ওই জঙ্গলে ঘোরার সময় বাড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অন্ধকার ছিল, তাই ভালো করে দেখতে পাইনি। তাই আজ রাতে ভেবেছিলাম হরিকাকাকে না জানিয়েই। ওদের কথার মাঝখানে ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। কথা থামিয়ে ট্রেনে উঠে পড়ল ওরা। ট্রেন ছেড়ে দিল। এই এক অচেনা অজানা গ্রামের সেই ভয়ানক অভিজ্ঞতাকে স্মৃতিতে জমিয়ে রেখে ওরা আবার চলে যাচ্ছে নিজেদের চেনা শহরে। কিন্তু নিজের অজানা ইতিহাস নিয়ে আবার কি বাংলার বুকে অন্ধকারে হারিয়ে যাবে এই অচেনা একটা গ্রাম? এমন কত রহস্যই না পড়ে আছে আমাদের এই গ্রাম বাংলার আড়ালে আবডালে। সোনায় কালি না লাগলে কি সোনার মর্ম বোঝা যায়? আর একটু কালি না থাকলে কি সোনার রং খেলে? আচ্ছা, কি হবে এই লোকগুলোর? হরিকাকা কি খুব ভালো লোক ছিল? এভাবে যে তার মৃত্যু ঘটবে সেটা তারা ভাবতেই পারেনি। কিন্তু কার অতীতের পাতায় যে কি কালি লেগে রয়েছে কে জানে। কালি শুকিয়ে গেলেও মুছে কি যায়? ট্রেনে বসে হঠাৎ জল পিপাসা পাওয়াতে ব্যাগ থেকে জলের বোতলটা বার করে একটু জল খেলো পবন। এরপর বোতলটা আবার ব্যাগে রাখতে গিয়ে সে দেখল ব্যাগের কোণে ওটা কি। হাত ঢুকিয়ে জিনিসটা ব্যাগ থেকে সে বার করল। একটা শুকনো পাতা। আশ্চর্য তো, এই পাতাটা এই ব্যাগের মধ্যে এলো কি করে? একটু অন্যমনস্ক ভাবেই পাতাটা ট্রেনের জানালা দিয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই পাতাটায় ভালো করে চোখ পড়তে একটু অবাক হয়ে গেল সে। পাতার গায়ে যেন একটা অস্পষ্ট পুতুলের ছবি। হাত, পা, মুখ সবই আছে সেই পুতুলের। তবে কি সেই পাতাটাই? না না, এসব কি ভাবছে সে? এ আবার কখনো হতে পারে নাকি? আর তা যদি নাই হয়ে থাকে তাহলে আপনারা শুনলেন সায়ন রুদ্রর লেখা কান্তাবুড়ির জঙ্গলে। গল্পটা কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 221 বি হ্যারিসন রোড মেম্বার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। অনন্যা গাঙ্গুলি, অভিন্ন সিংহ রায়, সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডিন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ফাকাত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, অঙ্কন, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, 4 বিট ফ্লিঞ্চ, AR এন্টারটেন রাজবংশী, সৌমিকা বিশ্বাস, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, দীপায়ন মাহাতো, সন্দীপন কোলে, সুমনা রয়, সৌভিক দাস, মিসবাউল হক, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইজ গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, অন্ন, জয়ন্ত ঘোষ আর INT বুদ্ধদেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি এই গল্পটা খুব ভালো লাগলো। আচ্ছা, চলে যাচ্ছি কমেন্ট সেকশনে, দেখি কে কি বলছে। মেহনা জাফরিন 151 বলছে, আপনাদের গল্পগুলোকে কিছুদিন ধরে মিস করছিলাম।
অনেক ভালো লাগে যখন আপনি আমাদের করা কমেন্টের রিপ্লাই দেন। গল্প শেষে আড্ডাটা না শুনে আমি কোথাও যাই না। গত কয়েকটা গল্পে আড্ডাটা পাইনি, মনটা একটু হলেও খারাপ ছিল। আড্ডায় অনেকের মতামত বা এক্সপিরিয়েন্স শুনতে খুব ভালো লাগে। আজকের গল্পে মেয়েটার জন্য খারাপ লাগলো। এই সমাজ এখনও গরিব ও দুর্বলদের মর্যাদা দেয় না, তাদের মানুষ বলেই মনে করে না, অথচ তারা একই রক্ত মাংসের প্রাণী। অনেক ভালো লাগে শুনে, অপেক্ষায় রইব নতুন গল্পের। এই কমেন্টটা করেছে বাংলাদেশ থেকে মেহনাজ। পলাশপুরের ঝড়ের রাতে এই গল্পতে মোস্ট প্রবলি দেবশ্রী দি মানে দেবশ্রী ভট্টাচার্যের লেখা একটা গল্প, অসাধারণ। সবাই একটু শুনে দেখো। আর থ্যাংক ইউ মেহনাজ ফর কন্টিনিউয়াসলি জয়নিং, আমাদের এই আড্ডার সেশনটাতে জয়েন করার জন্য, নিজের থটস শেয়ার করার জন্য। আপনারাও যারা শুনছেন তারা কিন্তু পজিটিভলি নিজেদের থটস শেয়ার করবেন। আপনারা কোথায়, কখন, কিভাবে, কাদের সাথে আমাদের গল্পগুলোকে এনজয় করছেন সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। বড় বড় কমেন্ট লিখবেন, ইন্টারেস্টিং কথা বলবেন, ডেফিনেটলি সবার সামনে তুলে ধরব। আর মনে রাখবেন, আপনাদের গল্প শোনার গল্পই কিন্তু অন্যদের জন্য নিজেদের স্টোরিটা শেয়ার করার ইন্সপিরেশন হয়ে যাবে। আর ওইদিকে আইসিসি ওয়ার্ল্ড কাপ চলছে, মোটামুটি সবাই কিন্তু খেলা দেখছে বলে মনে হচ্ছে। আর ওয়ার্ল্ড কাপ বলতে মনে পড়লো, আমাদের ইন্ডিয়া টিমের স্পন্সরটা যেন কারা? ও, ড্রিম11 না? একটা বেটিং অ্যাপ কিন্তু। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্টার আনন্দেও আমি দেখছিলাম বৃষ্টি প্রায় চলে এসছে। স্টার আনন্দে যখন ডিয়ার লটারির অ্যাডগুলো দেয় তখন আপনারা কমেন্ট করেন ওখানে যে এটা কিন্তু একটা বেটিং প্ল্যাটফর্মকে ওরা প্রমোট করছে। করতে পারেন না, না? মানে অ্যাকচুয়ালি কমেন্ট করার অপশানটা থাকে না, তাই না? যাই হোক, আমাদের আগের ভিডিওটাতে আমি অনেকের কমেন্টস পড়েছি যে আপনারা বেটিং অ্যাপ প্রমোট করছেন। দেখুন, ওয়ার্ল্ড কাপে আমরা খেলা দেখি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলছি, আমরা খেলাটা দেখি, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি। আমরা দেখতে যাই না ইন্ডিয়াকে কে স্পন্সর করছে। এবিপি আনন্দে আমরা খবর শুনি, আমাদের ইনফরমেশনটা দরকার। অডিয়েন্স হিসেবে আমাদের মেইন টার্গেট হচ্ছে তখন খবরটা শোনা। ওরা ডিয়ার লটারির অ্যাড দেখায় বলেই তো আমরা খবরটা বন্ধ করে দিই না, আমাদের মা বাবারাও দেয় না। আপনারা যারা এই আইপিএল দেখে উঠলেন, তারা কোনোদিনও নিজেদের টিমকে সাপোর্ট করা বা খেলাটা দেখা বন্ধ করে দিয়েছিলেন জাস্ট বিকজ ওখানে 20 বার ড্রিম11-এর অ্যাডগুলো দেখিয়েছিল বলে? দেননি তো। সুতরাং মনে রাখবেন, আপনারা কোথায় কি করতে আসছেন, কি নিতে আসছেন। আপনারা আমাদের এখানে আসছেন একটা সুন্দর আড্ডায়, একটা সুন্দর পরিবেশের মধ্যে, একটা খুব ভালো গল্প শোনার জন্য। সেইটার ওপরেই কনসেন্ট্রেট করুন। আমরা কিন্তু আপনাদের কনভিনিয়েন্স মাথায় রেখে একদম অ্যাডটাকে যেটাকে প্লেস করি একদম ভিডিও শুরুতে, যেই আপনারা ভিডিওটা চালাবেন, আপনারা কিন্তু জাস্ট 3-4টে ট্যাপে, মাত্র 30 কি 50 সেকেন্ডসের জায়গা থাকে, 3-4টে ট্যাপে জায়গাটাকে স্কিপ করে দিতে পারেন। এর থেকে বড় কনভিনিয়েন্স আর কি হতে পারে? টিভি চ্যানেলে তো আপনি সেটাও করতে পারেন না, স্টার আনন্দ ডিয়ার লটারি করতে পারেন না, ওয়ার্ল্ড কাপ ড্রিম11 করতে পারেন না, আইপিএল ড্রিম11 বন্ধ করতে পারেন না। আপনি জাস্ট এখানে কমপ্লেন করতে পারছেন বলে এটা করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। আমরা দুজনেই নিজেদের প্রফেশনাল লাইফ কমপ্লিটলি স্যাক্রিফাইস করে ছেড়ে দিয়ে এসে এই কাজটা করছি। আমাদের আপনাদের গল্প শোনানো এবং নিজেদের কাজের সাথে সাথে কিন্তু অর্থনৈতিক দিকটাও একদম ভালোভাবে দেখতে হয়। একটা সিকিওর জায়গা ছেড়ে এসে আমরা এই কাজটা করছি। আমরা দুজন এরকম যে নিজেদের মা বাবার কথা না শুনে নিজেদের চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছি। সুতরাং ওই কয়েকজনের কমেন্টে যে আমরা ওই কাজগুলো করা বন্ধ করে দেব, এটা কোনোদিনও ভাববেন না। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। আমাদের মেম্বার রিতাঙ্ক জানা বলছে, দাদা আমার নাম রিতাঙ্ক, আমি একজন স্টুডেন্ট এবং অনেক দিন ধরে সেই শার্লক হোমসের সময় থেকে তোমাদের গল্প শোনা শুরু। থ্যাংক ইউ সো মাচ। তার মানে তুমি আমাদের জার্নিটার সাথে অনেক দিন ধরে আছো। আচ্ছা, সত্যি খুবই সুন্দর উপস্থাপনা। আমি আপনাদের নতুন মেম্বার হলাম রিসেন্টলি। গল্পের যোগান এবং উপস্থাপনা সত্যি সুন্দর। বারবার বলতে বাধ্য হব যে এই উপস্থাপনাগুলোই আমার একলা রাতের সঙ্গী। কিছু গল্প উপস্থাপনা সত্যি মনের দাগ রেখে যায়। থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ রিতাঙ্ক, এই কমেন্টটা খুব সুন্দর লাগলো। আমরাও যখন নিজেরা বসে থাকি, মানে আমি আমার আর প্রত্যয়ের কথা বলছি, নিজেদের বাড়িতে অনেক দিন পর একটা উইকেন্ড যখন পাই বা যখন আমরা উইকলি একটা ব্রেক নিই, রাত্রেবেলায় গিয়ে মাঝে মধ্যে কিন্তু আবার নিজেদের গল্পগুলো শুনি, ভালো লাগে। আমরাও ফিল করতে পারি যে তুমি কোন জায়গা থেকে বলছো, একটা জায়গায় চলে যাই। এছাড়াও সব গল্পই শুনি, আরও ভালো ভালো জায়গায়ও আছে। তো সবাই সব শুনো, আমাদের চ্যানেলটা পজিটিভলি শুনো, আর পারলে কিন্তু আমাদের মেম্বারশিপটা ডেফিনেটলি নিও। ও, প্রত্যয় আমাকে একটু আগে রিমাইন্ড করে দিল যে আমাদের অনেক লিসেনার্স, আমাদের অনেক মেম্বার্স বাংলাদেশ থেকেও আছেন।
তো ওয়ার্ল্ড কাপের কথা যখন বলেছিলাম তখন আমি খালি ইন্ডিয়ার কথা বলেছিলাম। ডেফিনেটলি যারা বাংলাদেশে থাকেন তারা বাংলাদেশকে, নিজেদের দেশকে ফাটিয়ে সাপোর্ট করবেন। আমি ইন্ডিয়াতে থাকি, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়াকে তো সাপোর্ট করবই, বাট ডেফিনেটলি বাংলাদেশকে সাপোর্ট করবেন। অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড ইউর টিম অ্যান্ড ইউর কান্ট্রি। অয়ন শাহ 6400 বলছে, অবশেষে মেম্বারশিপটা নিয়েই নিলাম। এই অল্প কদিনেই ভালোবেসে ফেলেছি তাল দেখি আর এই চ্যানেলটাকে। ছোটবেলার গল্পের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ অয়ন, আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এই ছোটবেলার স্মৃতি রোমন্থনে বারবার ফিরে যাওয়ার জন্য আমরা এরকম গল্প বানানোর চেষ্টা করছি এবং আরও ভালো ভালো ম্যাটেরিয়াল রিসার্চ করারও চেষ্টা করছি। এখানে আমি একটা রিকোয়েস্ট করব, যারা কমেন্ট করছো বা যারা ধরো গ্রাম্য ব্যাকগ্রাউন্ড, যাদের আগে গ্রামে থাকতে বা এখন গ্রামে থাকো, তারা ছোট ছোট প্রসেস, ছোট ছোট রিচুয়াল, মানে লোকাচার, বিভিন্ন আচার উপাচার, এগুলো কিন্তু কমেন্টসে শেয়ার করো। এগুলো আমরা কালেক্ট করছি, আমরা রিসার্চ করছি এবং আমরা এগুলোকে পরবর্তীকালে আরও আমাদের এই গল্পে গ্রামের ফিলিংটা, মানে সত্যিকারের বাংলার ফিলিংটাকে এনরিচ করার জন্য কিন্তু ইনক্লুড করব, ইনকর্পোরেট করব আমাদের গল্পে। আমাদের মেম্বার সায়ন পাল 2325 বলছে, দাদা আজকের গল্পটা ফাটাফাটি হয়েছে। এই কমেন্টটা আগের গল্পে পড়েছে। মোস্ট প্রবলি আমি কমেন্টটা পড়লাম কারণ যদ্দূর মনে পড়ছে সায়ন বোধহয় হুগলিরই ছেলে। তোমার আগের গল্পে, তোমার আগের কমেন্টে আমি পড়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর বিকামিং আ মেম্বার, আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং। আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।